প্রথমটা বড় ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জেনেটিক্সের 3rd ক্লাস। আমরা গত দুদিনে আমরা নিউক্লিক অ্যাসিড কাকে বলে, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, এগুলো দেখেছি। সেকেন্ড ক্লাসে আমরা নিউক্লিওটাইড সিনথেসিস দেখেছি, অর্থাৎ পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস, পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিস। তারপর সেগুলো সেলবেজ পাথওয়ে দেখেছি। ওগুলোর মধ্যে আসলে যদি ইমার্জেন্সি মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে মোটামুটি কিছু শর্ট নোট আসে, কিছু ভাইবা আসে, আর পোস্ট গ্রাজুয়েট লেভেলে আমরা এমসিকিউর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা চিন্তা করে থাকি। তো আজকে যেটা আমাদের ডিএনএ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আন্ডার গ্রাজুয়েট ইম্পর্টেন্ট, পোস্ট গ্রাজুয়েট ইম্পর্টেন্ট। তো তাহলে আজকের ক্লাস আমাদের ডিএনএ। শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে। ডিএনএ শুরুটা আমরা করব, তার আগে আমরা এই স্ট্রাকচারটা বিসমিল্লাহির রহমানির রহিম একটু খেয়াল করে দেখি। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা, ডাবল স্ট্যান্ডার্ড, আর এগুলো এক একটা নিউক্লিওটাইডের পলিমারাইজেশন। নিউক্লিওটাইডে কি থাকে? নাইট্রোজেনাস বেস থাকে, ফসফেট থাকে, সুগার থাকে। আসলে তো ওয়ান ওয়ের মতো হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না যে আপনারা শুনছেন কিনা বা দেখছেন কিনা। আমি স্টার্ট করব কিনা। শুরু করবে কিনা? শুরু করব? হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএনএ, তাহলে আমরা ডিএনএ স্ট্রাকচার দেখতে পাই ডাবল স্ট্যান্ড, আর সিঙ্গেল এক একটা স্ট্যান্ডে থাকে এক একটা নিউক্লিওটাইড, এবং এই নিউক্লিওটাইডগুলোকে আমরা বলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। কারণ এই নিউক্লিওটাইডগুলোর সুগারের মধ্যে আছে ডিঅক্সিরাইবো সুগার। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে ডেফিনিশনে আসি। যেহেতু এটা একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম, তো যে কোনো অ্যাব্রিভিয়েটেড টার্মের স্টার্টিং এ এটা একটু ইলাবোরেট করে নিলে ভালো হয়। তো ডিএনএ মিন্স ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আমরা নিউক্লিক অ্যাসিডের ডেফিনেশনে বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিড আর দা পলিমার অফ নিউক্লিওটাইডস, আর এটা যেহেতু ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এটা পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তাহলে আমরা সিম্পলি বলতে পারি, এই যে ব্লু যেটুক লেখা, যে ডিএনএ ইজ দ্য পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। যে সায়েন্টিস্ট ফ্রেডরিক মিশনার, উনি প্রথমে নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার করেন। তখন উনি এটাকে নিউক্লিন নাম দিয়েছিলেন। এটা 5 সেল থেকে উনি আবিষ্কার করেছিলেন। সো এটা লেখার দরকার নেই, জাস্ট একটা হিস্ট্রি আমরা জানলাম। DNA was first isolated by Frederick Michener in 1869.
এরও প্রায় 70 to 80 ইয়ার্স পরে ডক্টর জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এবং সাথে সাথে উইলকিনসন, এরা তিনজন এই কাজ করার জন্য নোবেল পুরস্কার পায়। কাজটা মূলত শুরু করে ফ্রাঙ্কলিন, কিন্তু আলটিমেটলি মূল রয়েছে এই দুজন, জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, এবং তারা নোবেল প্রাইজ রিওয়ার্ড হয় 1964 এর দিকে, আর এই কাজটা করেন 1951 এর দিকে, 1953। So the three-dimensional structure of DNA first proposed by James D. Watson and Francis H. C. Crick। আচ্ছা, এটা আমরা হিস্ট্রি জানলাম। এখন হিস্ট্রিতে আমাদের দরকার স্ট্রাকচারটা। তো এর আগে আমরা এই ছবিটাই দেখি, এই তিনটাই কিন্তু ডিএনএ, কিন্তু তিনটার চেহারা একটু তিন রকম। এটাকে আমরা বলি বি ডিএনএ, এটা বলি জেড ডিএনএ, এটা বলি এ। তো এভাবে তিনটা ছবি এখানে আছে, কিন্তু আসলে আরো তিনটা আছে। টোটাল 6টা ফর্ম আছে ডিএনএ। এর ভিতরে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে বি ডিএনএ, তারপর এ, তারপর জেড। এজন্য আমরা বলি ডিএনএ রিমেইনস ইন দ্য সিক্স ফর্ম এ, বি, সি, ডি, ই অ্যান্ড জেড ফর্ম। ই পর্যন্ত কন্টিনিউয়াসলি এ, বি, সি, ডি, ই আর সাথে জেড ফর্ম। বি ফর্ম ইজ দ্য মোস্ট কমন। এই যে 6টা ফর্মের মধ্যে বি ফর্মটা সবচেয়ে কমন, এরপরে এ ফর্ম, তারপর জেড ফর্ম। একটু দেখি আমরা। ঠিক আছে, ঠিক আছে, একটু স্লাইড। একটু সামান্য টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। তাহলে আমরা বি ফর্মস অফ বি ডিএনএ, ডিএনএ রিমেন্স বি ফর্ম। এবার আমরা স্ট্রাকচার, আমাদের রিটেনে খুব আসে যে স্ট্রাকচারটা ড্র দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, অথবা কখনো কখনো স্পেসিফিক করে দেয় ড্র দ্য স্ট্রাকচার অফ বিটা ফর্ম অফ ডিএনএ অথবা বি ডিএনএ। Watson and Crick model of DNA is now referred to as B form of DNA। আমরা যে দেখলাম যে সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক তারা দুজন একটা মডেল আবিষ্কার করেছিল, ওটা মূলত বি ফর্মের মডেলটাই। The three-dimensional structure of DNA consisting of two long helical strands, দুটো স্ট্র্যান্ড যেটাকে আমরা ডাবল স্ট্র্যান্ড বলি, and that are coiled around a common axis to form a double helix। এই ছবিটা আমরা একটু দেখি। এইটাকে একটা কমন এক্সিস, আর এই টু ডাবল স্ট্যান্ড কয়েল, আমরা কয়েলের মতো কয়েলিং হচ্ছে, কয়েলিং, এভাবে কয়েলিং হচ্ছে। এটা যদি লিখতে চাই আমরা স্ট্রাকচারটা, আমরা প্রথমে এই স্লাইডটা লিখব। Watson and Crick model of DNA is now referred to as B form of DNA। The three-dimensional structure of DNA consisting of two long helical strands that are coiled around a common axis to form double helix।
মনে হয় লেখা হয়েছে আমাদের, আমরা পরের স্লাইডে যেতে পারি। In the form of bDNA, two strands form a right-handed helix. Right-handed helix বলতে কি বোঝায়? Right-handed helix বলতে দুটো স্ট্র্যান্ড যে একটা এক্সিসের চারিদিকে ঘুরছিল, এই টার্নগুলো হবে রাইট, অর্থাৎ ডান দিকে মোচড়গুলো হবে, ডান দিকে এভাবে হেলিক্স হবে। আর লেফট হ্যান্ডেড হলে মোচড়গুলো এই লেফট দিকে। তো এটা টু ফর্ম অফ ডিএনএ, এটা রাইট হ্যান্ডেড হেলিক্স। আর মাঝখানে তো একটা কমন এক্সিস থাকবে, আর ওই এক্সিসকে আমরা বলি এক্সিস অফ সিমেট্রি। তাহলে আমরা দুটো টার্ম পেলাম, একটা হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্স আর একটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি। এই যে বিডিএনএটা, এই হেলিক্সটা যে হচ্ছে রাইট হ্যান্ডেড, কিন্তু এ আর জেড কিন্তু উল্টা, তারা লেফট হ্যান্ডেড। তো এই যে হেলিক্স, এটা অ্যাপিয়ার করে ইন স্পাইরাল স্টেয়ারকেস। স্টেয়ারকেসকে আমরা বলি, আমরা যে দোতলা বাড়িগুলোতে দেখি যে ভিতর থেকে একটা সিঁড়ি ঘুরায় ওঠে, এটাকে আমরা টুইস্টেড ল্যাডার বা ঝুলন্ত মইয়ের মতো আমরা বলতে পারি। এখন এটার মধ্যে আমরা যদি দেখি, তো এই যে এক একটা নিউক্লিওটাইড আমরা আগেও পড়েছি, এক একটা নিউক্লিওটাইড হচ্ছে মনোমার। তাহলে এই সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে ইচ মনোমার অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ইজ কম্পোজড অফ ওয়ান অফ 4 নাইট্রোজেন বেস। এটা যেহেতু ডিএনএ, তাহলে সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, অথবা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন যেভাবে আমরা বলি, এই চারটা বেস। এখানে ইউরাসিল বেস পাওয়া যাবে না। সাথে সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার, আর একটা ফসফেট গ্রুপ থাকবে। তাহলে অ্যাডেনিন অথবা থাইমিন, সাইটোসিন আর গুয়াসিন, সাথে ফসফেট থাকবে, আর সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার। the deoxyribonucleotides একই স্ট্যান্ডের ভিতর যখন থাকে, এই যে আমরা দেখছি এই একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এই একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তো তাদের মধ্যে বন্ডিংটা কিভাবে হবে আমরা একটু যদি দেখি। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের শেষে যে ফসফেটটা আছে সেটা পরবর্তী নিউক্লিওটাইডের সুগারের সাথে বাইন্ড হবে। অর্থাৎ আমরা যদি ধরি আগের নিউক্লিওটাইডের 3 প্রাইম সুগারের 3 প্রাইম, আর পরের নিউক্লিওটাইডের সুগারের 5 প্রাইম, এই দুটোর মাঝখানে একটা ফসফেট থাকে, তাহলে ফসফেটটা আগের সুগারের সাথেও একটা স্টার বন্ড করে এবং পরের সুগারের সাথেও একটা স্টার বন্ড করে। এই জন্য এই বন্ডটাকে আমরা বলি ফসফো ডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। তাহলে আমরা বলতে পারি যে deoxyribonucleotides of same strand linked together by 5 prime, 3 prime, 5 prime phosphodiester bond resulting in an sugar phosphate backbone. তাহলে আমরা দেখলাম এই যে 3 prime, 5 prime phosphodiester bond, আর এই বন্ডগুলোর মাধ্যমে এইটাকে আমরা বলি ব্যাকবোন, অর্থাৎ ডিএনএ এর স্ট্র্যান্ডের মেরুদণ্ড এটা। আর সেন্ট্রাল দিকে থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেস, সেন্ট্রাল দিকে থাকে নাইট্রোজেনাস বেস। In sugar phosphate backbone, the phosphate group connected to the 3 prime carbon of ribose sugar of upper deoxyribonucleotide and the 5 prime carbon of ribose sugar of lower deoxyribonucleotide. আমরা একটু আগে ছবিতে যেটা দেখালাম সেটা এখানে আমরা লিখছি। In sugar phosphate backbone, the phosphate group connected to the 3 prime carbon of ribose sugar of upper deoxyribonucleotide and the 3 prime carbon of ribose sugar of lower
ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আমরা স্লাইডটা লিখে নিতে পারি। ঠিক আছে, আমরা এবার স্লাইডটা চেঞ্জ করতে পারি। একটু আগে বললাম যে সুপার ফসফেট ব্যাকবোনটা থাকে বাইরের দিকে আর নাইট্রোজেনাস বেসগুলো থাকে ভিতরে। তাহলে আমরা লিখতে পারি দ্য সুগার ফসফেট ব্যাকবোন লাইজ আউটসাইড and the base মানে nitrogenous bases are stacked inside. অর্থাৎ এটা সিঙ্গেল স্ট্যান্ডের বাইরের দিকে থাকবে সুগার ফসফেট ব্যাকবোন এবং ভিতরের দিকে থাকবে নাইট্রোজেনাস বেস। আমার বোধহয় এটা আমাদের হয়ে গেছে। তাহলে এই যে আমরা দেখছি ব্যাকবোনটা আউটসাইডের দিকে আর নাইট্রোজেনাস বেসগুলো ইনসাইড। এখন এই যে দেখি বেসগুলো পেয়ারিং এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি অ্যাডেনিন অলওয়েজ থাইমিনের সাথে বাইন্ড করছে, অ্যাডেনিন থাইমিনের সাথে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে। এটাকে বলা হয় বেস পেয়ারিং ল। এটাকে বলা হয় বেস পেয়ারিং ল। তো এই বেস পেয়ারিং লটাও আমাদের ওয়াটসন এন্ড ক্রিক ওনারা আবিষ্কার করেছিলেন। তো আমরা লিখতে পারি এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। অর্থাৎ এক স্ট্যান্ডে যদি অ্যাডেনিন থাকে অন্য স্ট্যান্ডে অবশ্যই গুয়ানিন থাইমিন থাকবে। এক স্ট্যান্ডে যদি গুয়ানিন থাকে আরেক স্ট্যান্ডে সাইটোসিন থাকবে। So DNA shows বা বিটা DNA shows base pairing, complementary base pairing, এটা ছোট হাতে C হবে। The nitrogenous base of two separate polynucleotide strands are bound to each other according to the base pairing law. Adenine base with thymine by 2 hydrogen bonds and cytosine with guanine by 3 hydrogen bond. তাহলে আগে আমরা একটা নাইট্রোজেন বন্ডের মধ্যে আমরা দেখেছি যে একটা স্ট্যান্ডের মধ্যে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে বাইন্ড হচ্ছিল ফসফোডাইএস্টার বন্ড দিয়ে, ফসফোডাইএস্টার বন্ড। আর এবার একই ইসের মধ্যে একই একটা স্ট্যান্ডের সাথে আরেকটা স্ট্যান্ডের নিউক্লিওটাইড সেটা বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই যে যখন জি আর সি বন্ড হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ড, আর যখন এ আর টি বন্ড হচ্ছে তখন দুটো হাইড্রোজেন বন্ড। এই জন্য আমরা এই স্লাইডে বলেছি ডিএনএ shows complementary base pairing. The nitrogenous base of two separate polynucleotide strands are bound together according to the base pairing rules. Adenine with thymine by 2 hydrogen bond and cytosine with guanine by 3 hydrogen bond to make double-stranded DNA. আশা করি এ পর্যন্ত হয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল, এবার ভিতরের যে বেসগুলো আছে একটা আরেকটার সাথে বন্ড হয়ে বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো। এখন এই যে একটা বেস পেয়ার হলো, একটা হচ্ছে বেস পেয়ারিং এর মাধ্যমে ডাবল স্ট্যান্ড হলো, আর তাহলে এটা একটা বেস পেয়ার, সিঙ্গেল যে একটা বেস পেয়ার, এ বেস পেয়ার ইজ ইউনিট consisting of two nucleobases, অর্থাৎ
একটা স্ট্যান্ডের একটা বেস আর একটা স্ট্যান্ডের একটা বেস, কিন্তু আমরা নিউক্লিয় বেস বলছি। বন্ডেড টু ইচ আদার বাই হাইড্রোজেন বন্ড, আগেও বলেছি। ওয়াটসন এন্ড ক্রিক বেস পেয়ার allow the DNA helix to maintain the regular helical structure। এই যে হেলিক্যাল যে স্ট্রাকচারটা, এটা মূলত এই বেস পেয়ারিং এর জন্য। তাহলে আমরা বলতে পারি যে বেস পেয়ার allow the DNA helix to maintain the regular helical structure। আগে একটু না লিখলেও হবে, আগে স্লাইডে আমরা লিখেছি যে ওয়াটসন এন্ড ক্রিক বেস পেয়ারস allow the DNA helix to maintain regular helical structure। আশা করি লেখা হয়ে গেছে। We have completed the slide, so আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। একটু খেয়াল করব, আমরা এই যে হেলিক্স হচ্ছে এইভাবে হয়ে এভাবে হয়ে এভাবে, এখান থেকে এ পর্যন্ত এটাকে আমরা একটা টার্ন বলি, এটাকে বলি একটা টার্ন। এই একটা টার্নে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 থেকে 10.5 পর্যন্ত, মানে 10 থেকে 10.5টা পর্যন্ত বেস পেয়ার থাকে। তাহলে এই একটা টার্নের ভিতরে 10 to 10.5, অর্থাৎ এক লাস্টের বেস পেয়ারের হাফ, আর হাফ আবার আরেকটা টার্নের মধ্যে। এটা আমরা বলছি ইন বিটা ডিএনএ the double helix contain about 10 to 10.5 base pairs per turn। একটা টার্নে 10টাও হতে পারে, 10.5ও হতে পারে। এই সবগুলো আমাদের স্ট্রাকচার আসলে আমরা এই পয়েন্ট আকারে দিলে আমাদের মার্কটা বেশি পাবো। ভাইবা তো ইম্পর্টেন্ট গুলো বলতে হবে। আর কখনো কখনো এই কোশ্চেনটা আসে যে ডিসক্রাইব দ্য ফিচার্স অফ বিটা ডিএনএ, তখন আমরা এগুলো পয়েন্ট আকারে দিব যে এগুলো বিটা ডিএনএ বা বি ডিএনএ, বি ফর্ম অফ ডিএনএ স্ট্রাকচার বা ফিচার। একটু খেয়াল করে দেখি এই দুটো স্ট্যান্ডের এই স্ট্যান্ডটা, যেটার সুচালো এন্ডটা এদিকে আর খাঁজ কাটা এন্ডটা এদিকে, তাহলে যে কোনো স্ট্যান্ড শুরু হয় 5 প্রাইম এন্ড, 5 প্রাইম এন্ড, নিউক্লিক অ্যাসিডের স্ট্যান্ড শুরু হয় 5 প্রাইম দিয়ে আর শেষ হয় 3 প্রাইম। কিন্তু এই স্ট্যান্ডটা কিন্তু 5 প্রাইমটা নিচের দিকে, এভাবে টার্নটা হচ্ছে, আর 3 প্রাইম উপরের দিকে। তাহলে দেখা যাচ্ছে এই দুটো স্ট্যান্ড কিন্তু অপোজিট ডিরেকশন, কিন্তু এমন ভাবে তারা, এটা এদিক থেকে উঠছে, এটা এদিক থেকে নামছে, এমন ভাবে তাদের হয় যে তারা আবার প্যারালাল থাকে। এই জন্য এটাকে আমরা বলি এন্টি প্যারালাল। তাহলে প্রত্যেকটা ডিএনএ স্ট্যান্ডের সিঙ্গেল স্ট্যান্ড গুলোর শুরু 5 প্রাইম দিয়ে শেষ হবে 3 প্রাইম, এটা শুরু 5 প্রাইম শেষ হলো 3 প্রাইম, আর তারা অপোজিট ডিরেকশনে যাবে। এই জন্য আমরা এন্টি প্যারালাল ম্যানার বলি। So each strand has opposite polarity. One has 5 prime to 3 prime direction উপরের দিক থেকে ধরলে, আরেকটা 3 prime to 5 prime, so two strands are anti-parallel। তাহলে BDNA আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বি ফর্ম অফ ডিএনএ তে বা ডিএনএ এর স্ট্রাকচারেই স্ট্যান্ড দুটো এন্টি প্যারালাল, একটা আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড। আমার বোধহয় আমরা লিখতে পেরেছি। এই মাঝখানে একটু লেখার প্রয়োজন নাই। each strand has opposite polarity, so two strands are anti-parallel। এই ছবিটা একটু দেখি আমরা। এই যে আমরা বলেছিলাম একটা টার্ন, এই একটা টার্ন প্রায় 3.4 ন্যানোমিটার,
3.4 ন্যানোমিটার। আচ্ছা, আর এই যদি চওড়া ধরি হোয়াইট 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার। আর এখানে একটা খাঁজ, এখানে একটা খাঁজ। এই আগের ছবিটা যদি আমরা দেখি, এই বড় খাঁজটাকে আমরা বলি মেজর গ্রুপ, ছোট খাঁজটাকে বলি মাইনর গ্রুপ। তাহলে এই এন্টি প্যারালাল ফ্যাশনে তারা যখন হেলিক্যাল হয় তাহলে দুটো গ্রুপ হয়, একটা হয় মেজর গ্রুপ আর একটা হয় মাইনর গ্রুপ। তো এর প্রত্যেকটা মেজারমেন্ট আছে যে কতটুকু চওড়া, একটা টার্ন কতটুকু, মেজর গ্রুপ কতটুকু, মাইনর গ্রুপ কতটুকু, এটা ভাইভাতে অনেক সময় আমরা জিজ্ঞেস করি। তার চেয়ে বেশি এমসিকিউ তো আসে, ভাইভাতে অত ইম্পর্টেন্ট না। তার বি ফর্ম আর 20 আর্মস্ট্রং মানে 2 ন্যানোমিটার ওয়াইডস, চওড়া চওড়া 2 ন্যানোমিটার। আর সিঙ্গেল টার্ন যেটা দেখলাম এটা 34 আর্মস্ট্রং অর্থাৎ 3.4 ন্যানোমিটার এটা লম্বা। আর প্রত্যেকটার মধ্যে দুটো গ্রুপস আছে, মেজর গ্রুপসটা হচ্ছে 12 আর্মস্ট্রং তার মানে 2.2 ন্যানোমিটার, আর মাইনরটা হচ্ছে 12 আর্মস্ট্রং মানে 1.2 ন্যানোমিটার। এটা কখনো কখনো এমসিকিউতে আসে, আর রিটেনের সময় লিখলে অ্যাডিশনাল একটা ফিচার্স হলো। আমার বোধহয় আমরা এটা বুঝতে পেরেছি, শেষও করতে পেরেছি লেখাটা। তাহলে আমরা পরের পয়েন্টটায় যাই। তাহলে এ পর্যন্ত যেগুলো বললাম এগুলো বি ফর্মের স্ট্রাকচার বা বি ফর্মের স্ট্রাকচার ফিচার্স। তো আমাদের যদি রিটেনে কোশ্চেন আসে ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ বিডিএনএ, তো আমরা এটুকুই লিখবো, আর প্রয়োজন নাই। কিন্তু যদি টোটাল আসে দে ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, তখন যদিও বি লিখলে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে, তারপরও আমরা কিছু এ এবং জেড এর কিছু ফিচার আমরা দিব, তাহলে আমাদের মার্কটা ভালো আসবে। প্লাস ভাইবার জন্য আমাদের এই নলেজটা থাকা দরকার যে আমাদের এ ফর্ম আর জেড ফর্ম যেটা অতটা কমন না, কিন্তু তার সাথে এই বি ফর্মের কি পার্থক্য আছে। তো আমরা এবার একটু দেখব এ ফর্ম। প্রথমে এ ফর্মটা কিভাবে ফর্ম হয়। এ ফর্ম ইজ ফর্ম ফ্রম মডারেট ডিহাইড্রেশন অফ বিডিএনএ। এই যে দেখি সাইজটা কিন্তু একটু কম, আমরা বিডিএনএ যে সাইজ, এ ফর্মটা কিন্তু অর্থাৎ বি ফর্ম থেকে কিছু ওয়াটার রিমুভ হলে এ ফর্মটা ফর্ম হয়। আমরা বলেছি এ ফর্ম ইজ ফর্ম ফ্রম মডারেট ডিহাইড্রেশন অফ বিডিএনএ। আগের বার আমরা বিডিএনএ তে বলেছিলাম 10 বেস পেয়ার অথবা 10.5 পার টার্ন, এর ক্ষেত্রে কিন্তু একদম কমপ্লিট 11 বেস পেয়ার। So in ADNA, the double helix contain about 11 base pair per turn. About 11 base pair per turn. তাহলে দুটো পয়েন্ট একটা পেলাম যে বি ফর্মে ডিহাইড্রেশন হলে আমরা এ ফর্মটা পাই কিছু ওয়াটার রিমুভ হলে, আর বি ফর্মে যে পার টার্নে যেখানে 10 বা 10.5 বেস পেয়ার ছিল, এখানে 11 বেস পেয়ার। আরেকটা আমি ছবি দেখানোর সময় বলেছিলাম যে বিটাকে আমরা বলেছিলাম রাইট হ্যান্ডেড হেলিক্স, অর্থাৎ বি যে প্যাচ খায় এই প্যাচটা রাইট হ্যান্ডেড, এভাবে রাইট হ্যান্ডেড, কিন্তু এটা এটা কিন্তু রাইট হ্যান্ডেড না, এটা এভাবে ওঠে লেফট হ্যান্ডেড, এটা লেফট হ্যান্ডেড, এটা টার্ন এ জেড দুটোই, এ জেড দুটোই। So in ADNA, two stranded form a left-handed helix. So in ADNA, লেফট দিকে এটা টার্ন গুলো হয়, হেলিক্স গুলো হয়।
আশা করি দুটোর মেইনলি ডিফারেন্স। একটা হচ্ছে এটা লেফট হ্যান্ডেড হেলিক্স, আর বিডিএনএ ছিল রাইট হ্যান্ডেড হেলিক্স, আর এডিএনএ তে পার টার্ন ছিল বিডিএনএ তে ছিল 10 টু থেকে 10.5, এটা এলিমেন্ট বেস পেয়ার। আর কিছু ওয়াটার রিমুভ হয়, ফলে এটার সাইজটা একটু ছোট হয়ে যায়। আর এডিএনএটা মূলত আমরা পাই যখন আমরা ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি করতে যাই। আমরা যখন ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি করতে যাই তখনই বিডিএনএ আমরা কিছু ওয়াটার রিমুভ হওয়ার পরে একটা আমরা এডিএনএ হয়, সেটার সাথে আরএনএ এর একটা হাইব্রিড হয়। তাহলে আমরা প্রায় 10 to 12 ফিচার দেখলাম বিডিএনএ, তারপরে 4-4টা ফিচার আমরা পেলাম এডিএনএ। এবার একটু জেড ডিএনএ টা দেখবো আমরা। জেড ডিএনএ তে 12 বেস পেয়ার পার টার্ন, যেখানে বিডিএনএ তে ছিল 10 to 10.5, এডিএনএ তে ছিল 11, আর জেড ডিএনএ তে 12 বেস পেয়ার পার টার্ন। In ZDNA, the double helix contain about 12 base pair per turn. About 12 base pair per turn. In ZDNA, 2 stand form a left-handed helix. তাহলে এর মতো এটাও লেফট হ্যান্ডেড হেলিক্স, বি এর মতো না, রাইট হ্যান্ডেড হেলিক্স না। In ZDNA, 2 stand form a left-handed helix. ঠিক আছে। আর ব্যাকবোন যেটা অবজেক্ট ডিএনএ অ্যাপেয়ার জিগজ্যাগ, এই জন্য মূলত জেডটা নাম হয়েছে। ব্যাকবোনটা সুগার ফসফেটটা অনেকটা জিগজ্যাগ, জেডের মতো জিগজ্যাগ, এর জন্য এটাকে ব্যাকবোন অফ জেড ডিএনএ অ্যাপিয়ার জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার জিগজ্যাগ, আঁকা বাঁকা। ফোন করে শোনো কিছু। শেয়ার হচ্ছে কিনা লাইভ আমি ঠিক শিওর না, একটু কনফার্ম হয়নি আপনারা শুনছেন বা দেখছেন। আচ্ছা, ZDNA আরেকটা ফিচার, it occurs naturally where alternate purine or pyrimidine base are present. অর্থাৎ এটা আরেকটা ফিচার আমরা বিডিএনএ ক্ষেত্রে দেখেছি, এ টি এ সি জি, অর্থাৎ কখনো পিউরিন আসছে কখনো পাইরিমিডিন, কিন্তু জেডে একটা স্ট্যান্ডে একটা যদি একবার আসে পিউরিন অর্থাৎ অ্যাডিনিন বা গুয়ানিন, পরের বার অবশ্যই সেটা সাইটোসিন বা থাইমিন আসতে হবে। একবার পিউরিন নিউক্লিওটাইড আর একবার পাইরিমিডিন নিউক্লিওটাইড আসতে হবে, প্রেজেন্ট থাকে। এই জন্যই মূলত জিগজ্যাগ ফিচারটা আসে। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই মোটামুটি স্ট্রাকচার হলে চলবে। স্ট্রাকচার যদি আমাদের রিটেনে আমরা বলতাম বা ডিসক্রাইব করতে চাই, অথবা যদি কি করতে চাই আমরা ভাইবার জন্য আইডিয়া পেতে চাই,
তাহলে এ পর্যন্ত স্ট্রাকচার যথেষ্ট। একটা ছবি আমরা একটু দেখি। কখনো কখনো ভাইভাতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করে দিই, হোয়াট আর দ্য টাইপস অফ ডিএনএ, অথবা হোয়াট আর দ্য লোকেশন অফ ডিএনএ। আমরা জানি ডিএনএ মূলত ক্রোমোজোমের পার্ট, আর ক্রোমোজোমটা নিউক্লিয়াসেই থাকে সেলে। তাহলে মেজর কিন্তু এটাই। কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিছু পার্ট ডিএনএ থাকে, কিছু পার্ট ডিএনএ তে থাকে। এই জন্য ম্যাক্সিমাম ডিএনএ মানে যত বডিতে যত ডিএনএ ম্যাক্সিমাম আমরা ক্রোমোজোমেই, আর কিছু ডিএনএ মাইটোকন্ড্রিয়ায় থাকে। সেই হিসেবে আমরা যদি লোকেশন অফ ডিএনএ অথবা টাইপ, আগেরটা ছিল ফর্ম অফ ডিএনএ, এ বি সি ডি ই আর জেড ফর্ম অফ ডিএনএ, আর এটা হচ্ছে টাইপস অফ ডিএনএ। So in eukaryotes, most DNA is located in the cell nucleus. এই জন্য এই ডিএনএটাকে আমরা বলি নিউক্লিয়ার ডিএনএ, এটাকে আমরা বলি নিউক্লিয়ার ডিএনএ। So in eukaryotes, most DNA located in cell nucleus, so এটাকে বলি নিউক্লিয়ার ডিএনএ। আর a small amount of DNA can also be found in mitochondria. মাইটোকন্ড্রিয়া কিছুটা পাওয়া যায়, এটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অথবা এমটি ডিএনএ। তাহলে আমরা এই ছবিতে দেখেছি যে মোস্ট অফ দ্য ডিএনএ ফাউন্ড ইন নিউক্লিয়াস, এটাকে আমরা বলি নিউক্লিয়ার ডিএনএ, আর কিছু স্মল অ্যামাউন্ট ডিএনএ মাইটোকন্ড্রিয়াতে থাকে, ওটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা ভাইবার কোশ্চেন, হোয়াট আর দ্য টাইপস অফ ডিএনএ। তাহলে দুটো টাইপ পেলাম। ইউক্যারিওটস আর প্রোক্যারিওটস এর ডিএনএটা সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে না। এমনকি কিছু কিছু অর্গানিজমে এটা অন্য অর্গানসেও থাকতে পারে। এবার আমরা আসি ফাংশন অফ ডিএনএ। যে এত কষ্ট করে ডিএনএ পড়লাম, এত স্ট্রাকচার পড়লাম, আসলে ডিএনএ এর ফাংশনটা কি? ফাংশন অফ ডিএনএ বলতে কিন্তু আসলে নিউক্লিয়ার ডিএনএ এর ফাংশনটাই, যেটা জেনেটিক্সে মূলত পার্টিসিপেট করে। আমরা এই ডিএনএ এর মধ্যেই, ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে থাকে, এবং ক্রোমোজোমের একটা পার্টকে আমরা জিন বলি। এর মধ্যে আমাদের যাবতীয় ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে। এর জন্য এই বাবা মা বা প্যারেন্ট ডিএনএ থেকে যখন অফস্প্রিং এর ডিএনএ তে যখন সেল ডিভিশন হয়, তখন বায়োলজিক্যাল ইনফরমেশন গুলো ট্রান্সফার হয়। তো একটা হচ্ছে ডিএনএটা এই বায়োলজিক্যাল ইনফরমেশন গুলোর স্টোর করে, আবার যখন প্রয়োজন হয় সেল ডিভিশন করে সেটাকে ট্রান্সফার করে। তাহলে ডিএনএ এর মূল ফাংশন এটাই, ফাংশন অফ ডিএনএ stored and transfer biological information. এটা 1 নম্বর পয়েন্ট আমরা দিয়েছি। আমরা যদিও 1 নম্বর দিয়েছি, তার মানে 2 নম্বর একটা আছে, কিন্তু পরীক্ষায় আমরা এটাই বলবো, ডিএনএ স্টোর এন্ড ট্রান্সফার বায়োলজিক্যাল ইনফরমেশন। 2 নম্বরটা যেহেতু আরেকটা ডিএনএ আমরা বলেছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ওর একটা ফাংশন আছে, ওটাকে আমরা 2 নম্বরে আনছি। এই যে মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ, এটা একটা রিং স্ট্রাকচারের মতো, এটা মূলত এনার্জির প্রোডাকশনে হেল্প করে। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি, এটিপি প্রডিউস হয়। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটাকে এমটি ডিএনএ অথবা কখনো কখনো এমডিএনএ বলা হয়, কনভার্ট কেমিক্যাল এনার্জি ফ্রম ফুড ইনটু দ্য ফর্ম দ্যাট সেল ক্যান ইউজ, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কনভার্ট করে। ফুড এনার্জিটাকে এটিপিতে কনভার্ট করতে হেল্প করে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। সো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফাংশন
কনভার্ট কেমিক্যাল এনার্জি ফ্রম ফুড ডিএনএ ইনটু দ্য এটিপি, অর্থাৎ ইনটু এ ফর্ম দ্যাট সেল ক্যান ইউজ। সেল কিন্তু ফুড এনার্জিকে ইউজ করতে পারে না, সে এটিপিকে ইউজ করতে পারে। তো এই ফুড এনার্জিটা এটিপিতে কনভার্ট হওয়ার পিছনে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটা রোল প্লে করে। তাহলে আমরা এ পর্যন্ত ডিএনএ এর ডেফিনিশনটা পড়লাম, তারপর ডিএনএ এর হিস্ট্রিটা একটু জানলাম, কারণ কোন কোন সায়েন্টিস্ট ডিএনএ এর পিছনে ইনভেনশনের পিছনে ছিল, নোবেল প্রাইজ পেয়েছিল। তারপরে আমরা ডিএনএ স্ট্রাকচারটা পড়লাম, মূলত বি ডিএনএ স্ট্রাকচারটা পড়লাম, সাথে সাথে আমরা এ ডিএনএ এবং জেড ডিএনএ ওর কিছুটা আমরা কিছু ফিচার আমরা জেনেছি। এরপরে আর দুটো পয়েন্ট আমরা ডিএনএ পড়েছি, একটা হচ্ছে ডিএনএ এর লোকেশন অথবা টাইপ অফ ডিএনএ কি, আমরা দেখেছি দুটো লোকেশন বা একটা সেলের দুটো জায়গা থেকে, নিউক্লিয়াস থেকে যখন এটা সিক্রেশন হয় এটাকে আমরা নিউক্লিয়ার ডিএনএ বলি, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা মাইটোকন্ড্রিয়া থেকে ট্রান্সফার হয়। একটা জিনিস খুব আশ্চর্য লাগবে, হ্যাঁ এমডিএনএ, আমরা এমআরএনএ পড়েছি, এমডিএনএটা কিন্তু খুব কমন, আমরা শুনি না, কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকেও কখনো কখনো এমডিএনএ বলে আর। তো ঠিক আছে, এ পর্যন্ত আমাদের একটা খুব কমন একটা রিটেন কোশ্চেন আমরা টাচ করে আসলাম এবং ভাইবার ইম্পর্টেন্ট গুলো আমি আবার বলছি, ভাইবাতে এত ডিটেলস লাগে না, ভাইবাতে কিছু ফিচার্স অফ বিটা ডিএনএ জানলে হয় এবং ডিএনএ ফাংশনটা মাস্ট, বিশেষ করে প্রথম যেটা বললাম স্টোর অ্যান্ড ট্রান্সফার বায়োলজিক্যাল ইনফরমেশন বা জেনেটিক ইনফরমেশন, এটা ভাইবাতে মাস্ট বলতেই হবে। এইটা যদি কোনো টিচার জিজ্ঞেস করে আচ্ছা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ফাংশন জানো কিনা, তখন আমরা বলবো, না হলে নিজেরা তো বলার দরকার নেই, কারণ এক্সপ্লেনেশনটা ব্যাখ্যাটা অতটা ডিটেলস আমরা আলোচনা করি না। আচ্ছা, এবার আরেকটা টপিক আমরা একটু আসবো, ডিএনএটাই আমরা দেখলাম নিউক্লিয়াসে থাকে, কিন্তু নিউক্লিয়াসে আসলে কিভাবে থাকে, ভেসে থাকে? আসলে না, ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে থাকে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে প্যাক থাকে। হ্যাঁ, তো এটা রিটেনে কখনো কখনো আসে যে অর্গানাইজেশন অফ ডিএনএ ইন ক্রোমোজোম, অর্গানাইজেশন অফ ডিএনএ ইন ক্রোমোজোম। আগে আমরা একটু ভূমিকাটা লিখি, তারপর আমরা কিছু ছবি দেখব। The total DNA in a single cell is approximately 1 meter length, অর্থাৎ একটা সেল থেকে যদি আমরা ডিএনএ কে এক্সট্রাক্ট করে আনি এবং সেটাকে ছাড়ায় দিই, আমরা হেলিক্যালটা ছাড়ায় দিই, ফোল্ডিং গুলো ছাড়ায় দিই, লম্বা করলে 1 মিটার হবে, এত বড়। and this large DNA packed into very small volume of cell nucleus. তো রিটেনে আসলে প্রথমে আমরা এই ভূমিকাটা দিব যে ডিএনএটাকে কেন প্যাকেজ করতে হয়, কারণ এত লম্বা ডিএনএ মলিকিউলটাকে একটা ছোট্ট জায়গা সেলের মধ্যেও আবার নিউক্লিয়াসের মধ্যে এটাকে থাকতে হয়, এর জন্য এটাকে প্যাকেজ করতে হয় এবং মডিফিকেশন করতে হয়। এই যে দেখেন এত লম্বা, কিন্তু এটাকে আমরা প্যাক করে একেবারে ছোট করে ক্রোমোজোমের মধ্যে নিয়ে যাই। উইদিন দ্য ইউক্যারিওটস ক্রোমোজোম ক্রোমাটিন প্রোটিন, অর্থাৎ এর ভিতরে কিছু প্রোটিন থাকে ক্রোমোজোমের মধ্যে, যেহেতু প্রোটিন এটাকে আমরা ক্রোমাটিন প্রোটিন বলি অথবা নিউক্লিওপ্রোটিনও বলি। আসলে বেসিক্যালি এই প্রোটিনটার নাম হিস্টোন। তো এই হিস্টোনটাই এই ডিএনএ কে র্যাপিং এবং প্যাকেজিং করে। সো হিস্টোন প্রোটিন কম্প্যাক্ট অ্যান্ড অর্গানাইজ দ্য ডিএনএ।